আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেমন নোটিশ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। এটাকে মোটেই হেসে উড়িয়ে দেবেন না, প্রথমেই আমি বলে দিলাম যে অনেকদিন ধরে এই খবর শোনা যাচ্ছে, এবারও একটা খবর আমি পেলাম। আগের খবরের সঙ্গে এই খবরের কিন্তু কোনো মিল নেই, আমি আগে বলে দিচ্ছি। সুতরাং এই খবরটাকে যদি আপনারা কোনোভাবে এড়িয়ে যান বা মস্করার মতো করে নেন, তাহলে বিপদ কিন্তু আপনাদের। আমি এটা প্রথমেই পরিষ্কার করে দিলাম। ভিডিওটি পুরো দেখুন এবং তারপরে আপনাদের মতামত আমি সবার জন্য খুলে রাখলাম। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। এক হচ্ছে বাংলাদেশের ওপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যে কোনো দিন হবে। হবে মোটামুটি আপনার 5টি জায়গায়। তার কারণ, ব্যাখ্যা, আমেরিকার ভূমিকা সব আমি বলবো আস্তে আস্তে। এই জায়গাগুলো হলো 1 রংপুর, 2 হচ্ছে সিলেট এবং 3 হচ্ছে চট্টগ্রাম। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হবে, এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ প্রিসিশন স্ট্রাইক হবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। লস্করে তৈবার এবং আরো যে সমস্ত সংগঠনগুলো যাদের ওখানে ক্যাম্প ছিল, সন্ত্রাসবাদীদের ক্যাম্প ছিল, সেখানে যেরকম ভাবে মারা হয়েছিল, এখানেও সে একইভাবে মারা হবে। এখন এই 3টে অঞ্চল কেন? এই রংপুরে আপনার 2টো টেরোরিস্ট ক্যাম্প হয়েছে, সিলেটে হচ্ছে আপনার 3টে, তাহলে 2টো আর 3টে 5টা, আর চট্টগ্রামে হচ্ছে 2টো, তাহলে 5 3 দিয়ে 5 আর দিয়ে 7। এই 7টি জায়গায় আপনার এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল হবে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, তার জন্য প্রিসিশন স্ট্রাইক যাকে বলে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত সন্ত্রাসী মারা গিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, কারণ এটা আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে পুরো খবর আছে, নীল নকশা পুরো রেডি আছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে DGISPR পাকিস্তানের, খুব সম্ভবত আসিম মালিক, খুব সম্ভবত তিনি বাংলাদেশ ভিজিট করে গেছিলেন এবং তিনি রংপুর, লালমনিরহাট, এদিকে সিলেট, চট্টগ্রাম 3টেই ঘুরেছেন এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন। তারপর থেকেই ভারত তককে তককে আছে। এদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার কোর্সে, 17 ফ্রন্টিয়ার কোর্সের 116 জন সেনা। এদেরকে বলা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেওয়া হচ্ছে, রংপুর দখল করে নেওয়া হচ্ছে, তোমরা প্রতিরোধ করবে কি করে। অনেকটা ISIS মডেলে মানব বোমা কি করে বিস্ফোরণ করানো যায়, কি করে চোরাগোপ্তা আক্রমণ চালাতে হয়, স্নাইপার ড্রিলিং কি করে করতে হয়। আর স্নাইপার চালাতে গেলে আপনার
দূরত্বের সঙ্গে হাওয়ার গতিবেগ এবং কিলোমিটার মাপতে হয় বা মিটার মাপতে হয়, সেইগুলো শেখানো হচ্ছে এবং শুটিংও করা হচ্ছে। আমি শুনেছি এই সমস্ত অঞ্চলে নাকি প্রচুর বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা রয়েছে, সাধারণ মানুষের সেখানে খুব একটা যাতায়াত নেই, ওই জন্যই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো এই ক্যাম্প এখন সমস্ত ভর্তি চলছে। এক একটা ক্যাম্পে মোটামুটি আপনার 500 থেকে 550 ইয়ং ছেলেপিলে, যাদের মাথায় জেহাদি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনাদের যাকে ছেড়ে দেওয়া হলো, আমি নামটা ভুলে গেলাম, ফাঁসির আসামি ছিল, যাকে ছেড়ে দেওয়া হলো, তিনিই হচ্ছেন মাস্টার মাইন্ড এবং তার সঙ্গেই এরা ISI এর সঙ্গে মূলত যোগাযোগটা হচ্ছে এবং সেনাপ্রধান সর্বতভাবে এতে সাহায্য করছে। আপনাদের মনে আছে ওয়েস্টিন হোটেলে CIA এর একজন এজেন্ট মারা যান। এখন CIA এর এজেন্ট মারা গেছেন, সেটা কি আমেরিকা জানতো না? জানতো, কিন্তু খবরটা তাড়াতাড়ি যদি, কারণ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন যেন অফ না হয়। যখন একদিন কমিউনিকেশন অফ হয়ে গেল, তখনই বুঝে গেল যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গের লোকটি যেটি ছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য, সে সেই ঘটনার পর তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে সোজা আমেরিকার পথে চলে যান। এখনো CIA এর লোকজন কিন্তু ঢাকার বুকে রয়েছে। কোথায় রয়েছে না রয়েছে সে সমস্ত খবরও আমরা জানি। এই যে আপনারা দেখছেন যে সার্জিও গোর, তিনি গিয়ে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করছেন, এখানে এসে বারবার কথা বলছেন, আসলে পুরো খেলাটাই খেলছে ডিপ স্টেট। এখানে কিন্তু ট্রাম্পের কোনো হাত নেই। প্রেসিডেন্ট হলে কি হবে? আসল হচ্ছে গিয়ে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের মধ্যে কারা রয়েছে? যারা আর্মস লবি, টেক লবি, মেডিসিন লবি, তারপর আপনার বিভিন্ন ধরুন MI6 এর লোক, কারণ ব্রিটেনের রাজ পরিবার চলে গেছে, কিন্তু রাজ পরিবারের একটা শাসনতন্ত্র কিন্তু এই ব্রিটেনের ওপর রয়ে গেছে। রাজার অনুমতি ছাড়া যতই পার্লামেন্টে বিল পাস হোক, রাজার অনুমতি ছাড়া করতে পারে না। সেই MI6 তাদেরও কিছু রাজ পরিবারের লোক এর মধ্যে রয়েছে। আপনাদের এও মনে থাকতে পারে, যখন দ্বিতীয়বার ইলেকশনের সময় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কান ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছিল। 500 মিটার দূর থেকে তাকে গুলি করে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের কথা শুনলে শুনবে, না হলে তোমার কিন্তু পরের গুলিটা কিন্তু তোমার কপালে লাগবে। এবং যে গুলি ছুড়েছিল তাকে মানে সে ধরা পড়ার পরও তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। অর্থাৎ কাজ হয়ে গেছে, মেরে ফেলে দাও। আমেরিকা যতই চাক, ডিপ স্টেট তারা যে পয়সাটা বাংলাদেশের ওপরে ইনভেস্ট করেছে, সেই পয়সাটা না তোলা পর্যন্ত ডিপ স্টেট কিন্তু এই অভিনয়টা করে যাচ্ছে। কারণ ফার্মাটেক,
যতগুলো আমি বললাম, আর্মস লবি, তারপর আপনার যত কোম্পানিগুলো আপনার অস্ত্র কারখানার যত আছে, তাদের যে লবি, আসল তো তাদের যুদ্ধবিগ্রহ বাদিয়ে আর তাদের জমি, সেটাকে বাংলাদেশের উর্বর জমিটা ব্যবহার করে চায়না এবং ভারতবর্ষকে একটা অস্থির করে তোলা এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আসল হচ্ছে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধটা বাঁধিয়ে দাও কোনোভাবে, তাহলে অস্ত্র বিক্রির আর অভাব হবে না। এই সমস্ত কিছু ঘটছে কিন্তু ডিপ স্টেটের অন্তরালে অঙ্গুলি হেলনে হচ্ছে, যেটা ট্রাম্পের হাতের মধ্যে নেই। ট্রাম্প হয়তো চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে, কিন্তু ডিপ স্টেট করতে দেবে না। এখনো সিআইএ এজেন্ট দেখবেন বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো আমি এই খবর প্রকাশ করার অর্থ সরে যেতে পারে, ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু আমাদের যে এজেন্সি আছে তারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের ওপরে। যেখানেই সরাক সেখানেই ঢুকে মারতে পারবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই খবরটা কোনো উড়ো খবর, তাহলে পরে আপনারা কিন্তু বড় ভুল করবেন। এই কারণে আমি আজকে ওই নোটিশটা দিয়ে আমি বললাম যে এটা যেন বাংলাদেশবাসী কখনো না বোঝে, ভুল বোঝে যে তাদের বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আসলে তা নয়। পাকিস্তানকে কিন্তু আক্রমণ করা হয়নি। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যত জঙ্গি সংগঠনগুলো ছিল এবং পাকিস্তানের যত পরমাণু শক্তিধর যত সংরক্ষণ কেন্দ্র ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। রানওয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্লেনও নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে হয়তো সেটা হবে না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যে এয়ার স্ট্রাইকটা হবে সেটা হচ্ছে এই 2টো, 3টে 5টা, 2টো 7টা। আপাতত এই 7টির ওপরে গভীরভাবে নজর রাখছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ফলে আপনারা সাবধানে থাকবেন, যে কোনো দিন যে কোনো সময় এটা হতে পারে। এবার বুঝে নিন যে শেখ হাসিনাকে সাউথ ব্লকে কেন ডাকা হয়েছিল। তাকে ওয়ার রুমে নিয়ে গিয়ে সমস্ত ম্যাপ দেখিয়ে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই 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 ঘটতে যাচ্ছে আপনার দেশে। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের আগমন ঘটল তারেক রহমানের আগমনের ঠিক আগে আগে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যখন খালেদা জিয়ার আর সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ বা পরিস্থিতি নাই। বলা হয় যে তারেক রহমান যে ভারতের সমর্থনে বাংলাদেশে ফিরেই তার সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছেন এবং তিনিও যে ভারতকে বিশ্বাস করতে পারেন না তার একটা প্রমাণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের নিয়োগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি বসে হম্বিতম্বি করছেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন এবং তারেক রহমান সরকার ফাঁসির মঞ্চ তৈরি করতে পারে, তার জন্য কারাগার তৈরি করতে পারে, কিন্তু তিনি দেশে ফিরবেনই। এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং সকল প্রস্তুতি যে সম্পন্ন হচ্ছে সেটা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিভিন্ন ভাষ্যে সাক্ষাৎকারে উঠে আসছে।
তখন তারেক রহমান সরকার, বিএনপি সরকার কর্তা ব্যক্তিদের কেউ কেউ মুখে বলছেন বটে যে এটা দুই দেশের মধ্যকার আলোচনায় হতে হবে এবং প্রত্যাবর্তনের সুযোগ নাই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতের। কিন্তু বিএনপি সরকারের, তারেক রহমান সরকারের যেসব বিষয় নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে তার একটা হলো এই যে ঠিক ইউনূস সরকারের আমল থেকেই যেমনটা হচ্ছিল, মাঝখানে সম্পর্কটা বেশ উষ্ণ হয়ে উঠেছিল বটে খালেদা জিয়ার মৃত্যুর পর এবং তারেক রহমান আলাপ আলোচনা সমঝোতা করে দেশে ফেরার পর, কিন্তু এখন তাদের সঙ্গে ভারতের কোনো চ্যানেলে কোনো আলাপ আলোচনার কোনো সুযোগ নাই। মানে দুদেশের সরকারের মধ্যে কোনো পর্যায়ে কোনো আলাপ আলোচনার কোনো চ্যানেল এই সময়টায় খোলা নাই, যখন বাংলাদেশ সরকার বিচলিত যে কি করে দিল্লি সরকারের অতিথি শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারকে একটা বেকায়দায় ফেলতে চাইছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার নানা পরিস্থিতিতে, নানা চেষ্টা চরিত্রের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে তার সম্পর্কটা খোলার চেষ্টা করছে, চ্যানেল খোলার চেষ্টা করছে, যে কাজ সেই ইউনূস আমলেই শুরু হয়েছিল। কিন্তু তারেক রহমান যখন ফিরেছিলেন তখন ভারতের সঙ্গে চ্যানেল খুলে গেছিল বলে এবং তার সঙ্গে ভারতের একটা খুব সক্রিয় সম্পর্ক হবে এই আশাবাদেই ভারত তাকে দেশে ফেরার বিষয়ে মানে ব্যাপক সমর্থন দিয়েছিল এবং তিনি দেশে ফেরার পর নানা আবেগে এবং উত্তেজনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টেলিফোন করেছেন, চিঠি লিখেছেন। তার মায়ের মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকেও পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর সরকার গঠনের পর তারেক রহমান সরকার যা সব করেছেন, একদিকে যেমন সেই ইউনূস আমল থেকে ভারত সরকারের যেসব আশাবাদ বাংলাদেশ সরকারের কাছে, সীমান্ত জুড়ে জঙ্গি ঘাঁটিগুলো বন্ধ করা, বিভিন্ন সশস্ত্র শিবিরের যে ছবি তারা বাংলাদেশের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ইউনূস আমলে 2025 সালের নভেম্বরে তুলে দিয়েছিলেন, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া, বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্স আলাদা করে ফেলা হবে বা ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে একেবারে তছনছ করে দেওয়া হবে, এসব হুমকি দেওয়া অন্তত শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তরফ থেকে বন্ধ করার ব্যবস্থা করা, এসব কোনো কিছুই তো ঘটেনি। বরং তারেক রহমান সরকার এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশ ইউনূস দিয়ে গিয়েছিলেন সেটাকে আইনে পরিণত করেছেন সংসদে পাশ করে। এরপর থেকে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেই ব্যক্তিটি তত্ত্বাবধান করেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি একরকম সকল দুয়ার বন্ধ করেছেন আলোচনার বাংলাদেশের সঙ্গে। যিনি মূলত বাংলাদেশ ভারত সম্পর্কটা দেখছেন, যিনি কিনা সেই ব্যক্তি যিনি 5ই আগস্ট শেখ হাসিনার সামরিক বিমানটা যখন ভারতের হিন্ডন সামরিক ঘাঁটিতে অবতরণ করেছিল, যিনি কিনা এসে শেখ হাসিনাকে সেখান থেকে স্বাগত জানিয়ে নিয়ে গিয়েছিলেন, যেই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যাকে 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের দায়িত্ব দেওয়া হয়েছে, যখন থেকে সিদ্ধান্ত হয়েছে ভারত সরকারের ভেতরে যে সম্পর্কটা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দেখলে চলবে না, এখন থেকে এটা একটা নিরাপত্তা ইস্যু বটে এবং সে কারণে প্রধানমন্ত্রীর দফতরের অধীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে এই দুদেশের সম্পর্কটা বিবেচিত হবে নিরাপত্তার লেন্স দিয়ে। সেই অজিত দোভাল, সেই ব্যক্তিটি কিছুতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ এত সহজে গলতে দিতে চাইছেন না, কারণ তিনি মনে করছেন না বাংলাদেশের নতুন সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যারা কিনা 10টা অস্ত্র এনেছিল এর আগের দফায় বেগম খালেদা জিয়ার সরকারের সময় এবং যখন কিনা মূলত ক্ষমতার কেন্দ্রে ছিলেন খালেদা জিয়া পুত্র এই প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই তারেক রহমান সরকারের ওপর এ দফায় আস্থা বিশ্বাস রেখে তাকে বাংলাদেশে ফিরিয়ে জামাতের বিপরীতে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী বানাতে সক্রিয় সমর্থন ভারত দিয়েছে বটে, কিন্তু এ আস্থা আর রাখা ঠিক হবে না।
এই অবস্থায় তারেক রহমান কাকে পাঠালেন দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে? এর আগে সবে তারেক রহমানের আরেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান দিল্লিতেই একটা আঞ্চলিক ফোরামের সভায় যোগ দিতে গিয়ে দিল্লি এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপর ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তির সঙ্গে এমন কাজ করা হলো সে বিষয়ে প্রশ্ন করার পর ভারত থেকে যে জবাব এসেছে, মানে তার ইমিগ্রেশনের জটিলতা কাটতে কিছুটা সময় নিয়েছিল, এজন্য এত সময় লেগেছে, তারপর তাকে ঢুকতে বলা হয়েছিল কিন্তু তিনি আর ঢোকেননি, এসব ব্যাখ্যায় বাংলাদেশ সরকার সন্তুষ্ট হয়নি। সেটা কিন্তু তখনই বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিল। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা, যিনি তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের ওপর যার একটা বড় ধরনের প্রভাব আছে, এমনকি তারেক রহমানের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমানের সঙ্গে এই ব্যক্তির একটা ঘনিষ্ঠ বিশ্বস্ততার সম্পর্ক আছে, এমন কথা যে ব্যক্তি সম্পর্কে বলা হয় এবং যেসব সূত্রে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন, সেই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে তারেক রহমান পাঠিয়েছিলেন দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বরফ গলিয়ে আসতে, একটা বৈঠক করে আসতে। অজিত দোভালের সঙ্গে বৈঠকের সুযোগ পান নাই বটে, বলা হচ্ছে যদিও বিবৃতি দিয়ে বাংলাদেশের তরফেই যে একটা বৈঠক হয়েছে তাদের মধ্যে, কিন্তু কি আলাপ হয়েছে সে বৈঠকে সেটা যেমন প্রকাশ করা হয় নাই, তেমনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের সূত্রে বা ভারতের সাউথ ব্লক সূত্রে এটা পরিষ্কার জানা যাচ্ছে যে দুই ব্যক্তির মধ্যে, বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সঙ্গে অজিত দোভাল একটা ছবি তোলার সুযোগ, হাত মেলানোর সুযোগ করে দিয়েছিলেন বটে, কিন্তু সেখানে আলোচনাটা এগোতে পারে নাই, কারণ বিমস্টেকের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এই যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাকে পাঠানো হয়েছে, ভারত সে বিষয়টাকেই সহজভাবে নেয় নাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে এখন কেউ নাই, তারপরে এই প্রতিরক্ষা উপদেষ্টা ব্যক্তিটাই বা কে, এবং এই প্রতিরক্ষা উপদেষ্টাকে ভারতের বিশ্বাসভাজন করে তুলতে নানা রকম কৌশলের প্রয়োগ করতে হয়েছে সাম্প্রতিক সময়ে। এসব খবরও বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ভারতের নানা সূত্রে পরিষ্কারভাবে জানা যাচ্ছে। খালেদা জিয়া যখন কোমায়, মৃত্যুশয্যায় হাসপাতালে, এবং তার পুত্র তারেক রহমান যখন অবশেষে দেশে ফেরার অনুমোদন পেলেন, তার ঠিক আগেই, মানে 25শে ডিসেম্বর দেশে ফেরার ঠিক আগে তার মার যখন আসলে জ্ঞানে নাই, সে সময়ে তিনি তার মা এবং তার যে নিরাপত্তা বিধানের দায়িত্বে নিযুক্ত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তার নিরাপত্তা প্রধানের পদে পরিবর্তন আনেন। ওই পদে 2008 সাল থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং বিএনপিতে অত্যন্ত প্রভাবশালী ফজলে এলাহি আকবর। যেই ফজলে এলাহি আকবর কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমানের যে ব্যাপক দূরত্ব হয়েছিল সেটা অবসান ঘটিয়ে কি করে তাকে দেশে ফেরানো যায় এবং ভারতকে এক রকমের তার আসার বিষয়ে পক্ষে নিয়ে আসতে, বিশেষ করে ভারতীয় সেনা পক্ষটাকে তারেক রহমানের প্রত্যাবর্তনের পক্ষে নিয়ে আসতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ওই যেই সাবেক সেনা কর্মকর্তাদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান মাফ চাইলেন তার ব্যবহারের জন্য এক সাবেক সেনা কর্মকর্তার কাছে, সেই বৈঠকটাও কিন্তু ফজলে এলাহি আকবরের করা। অথচ ফজলে এলাহি আকবরকে পাশে সরিয়ে রেখে এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের আগমন ঘটলো তারেক রহমানের আগমনের ঠিক আগে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, যখন খালেদা জিয়ার আর সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ বা পরিস্থিতি নাই। বলা হয় যে তারেক রহমান যে ভারতের সমর্থনে বাংলাদেশে ফিরেই তার সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছেন এবং তিনিও যে ভারতকে বিশ্বাস করতে পারেন না তার একটা প্রমাণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের নিয়োগ। এবং
তার নিয়োগটা সরাসরি এক রকমের তদবির করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র, যারা বলেছিল যে ভারত ঘনিষ্ঠ ফজলে এলাহি আকবরকে সরিয়ে এই পাকিস্তান ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা করাই তারেক রহমানের জন্য নিরাপদ হবে। এরপর সরকার গঠনের পর সেই ব্যক্তিকেই প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এখন অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করতে যে সেই প্রতিরক্ষা উপদেষ্টাকে তারেক রহমান পাঠালেন, কি সূত্রে পাঠালেন, মানে তিনি কেন ভাবছেন তার পাকিস্তান ঘনিষ্ঠ বলে পরিচিত হয়েছেন যেই ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, তিনি ভারতে বিমস্টেক নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনে গেলে ভারত তাকে গ্রহণ করবে, এবং কেনই বা ভাবলেন অজিত দোভালের সঙ্গে তিনি সাক্ষাতের সুযোগ পাবেন? কারণ এরই মধ্যে নাকি প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা রীতিমতো এই প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর এমন সব ছবি প্রকাশ করেছেন যে সাইবার সিকিউরিটি আইনে তাতে মামলা হয়েছে বটে, কিন্তু শামসুল ইসলামের পুরো পরিবারকেই একটি দেশ তাদের ঘনিষ্ঠ করে তুলতে পেরেছে বা এক রকমের তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছে। এই পরিস্থিতিতেই বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যে তারেক রহমানের দূত হিসেবে তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম যাচ্ছেন, সেটা যে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক 16 তারিখ, কিন্তু তার আগের সপ্তাহেই সংবাদ মাধ্যমের সামনে একরকম ঘোষণা দিয়ে বসলো এবং সেখানে বলল যে তারা আশা করে ভারত সকল রকম কূটনৈতিক মর্যাদা এবং সহবত বজায় রেখে বাংলাদেশের পাঠানো উপদেষ্টাকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে। সেটা এক রকমের বার্তা এবং আকুতি ভারত সরকারের প্রতি, যাতে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারত এ দফায় ডাক্তার জাহেদুরের মতো হেনস্থা না করে তাদের সাথে এক টেবিলে, আঞ্চলিক বৈঠকের এক টেবিলে সমমর্যাদায় হাজির হওয়ার সুযোগ করে দেয়। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম অজিত দোভালের সঙ্গে বৈঠকের আশায় 16 তারিখের বৈঠকের দুদিন আগে 14 জুলাইতেই তার স্ত্রী সহ ভারত গিয়ে উপস্থিত হয়েছিলেন বটে, কিন্তু দিল্লিতে শেষ পর্যন্ত অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে দারুণ কোনো ফল এসেছে সেটা বলা যাচ্ছে না, কারণ কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো কিছুই বিস্তারিত জানাবার মতো নেই বলেই সম্ভবত তা পররাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারছে না। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন যে শুধু শেখ হাসিনার বিষয়টি নিয়েই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আটকে থাকবে না, সেটা এই সফর থেকেও প্রমাণিত হয়। বিমস্টেকে প্রতিরক্ষা উপদেষ্টার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সেই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশও ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক সক্রিয় রাখতে আগ্রহী।